প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বনাম সামষ্টিক অর্থনীতি। অর্থনীতি আমরা পড়ছি, অর্থনীতির প্রধান দুটি শাখা হচ্ছে একটা ব্যষ্টিক অর্থনীতি আর একটা সামষ্টিক অর্থনীতি। এই দুটি শাখা সম্পর্কে বা এই দুটি শাখার জ্ঞান যারা অর্জন করে ফেলেছে ভালোভাবে, অর্থনীতির আরো অনেক শাখা আছে, সেগুলো বুঝতে তাদের কোনো অসুবিধা হয় না। তো অর্থনীতি সম্পর্কিত যত জ্ঞান মূলত ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কিত জ্ঞান। তো আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি দুটির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করব, দুইটার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। এই যে ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতির ইংরেজি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। অর্থাৎ আমরা মাইক্রো ইকোনমিক্স ভার্সাস ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। শুরুতে আমরা এই যে মাইক্রো এবং ম্যাক্রো, এই যে মাইক্রো শব্দটি এবং ম্যাক্রো শব্দটি, এই দুটি শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে জানার চেষ্টা করি। তো ব্যষ্টিক অর্থনীতির যে ব্যষ্টিক শব্দটি, এই যে ব্যষ্টিক যে শব্দটি, এই ব্যষ্টিক শব্দটির ইংরেজি হচ্ছে মাইক্রো, এর ইংরেজি হচ্ছে মাইক্রো। এই মাইক্রো শব্দটি এসেছে একটি প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে, MIKROS। এই মাইক্রোস শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অতিশয় ক্ষুদ্র। আবার সামষ্টিক অর্থনীতির সামষ্টিক যে শব্দটি, সামষ্টিক শব্দটির ইংরেজি হচ্ছে ম্যাক্রো। এই ম্যাক্রো শব্দটি এসেছে একটি প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, MAKROS। এই ম্যাক্রোস শব্দের অর্থ বৃহৎ বা বিশাল। তাহলে এই দুটি শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। এখন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর সংজ্ঞা দেখব। শুরুতে আমরা মাইক্রো ইকোনমিক্স এর সংজ্ঞাটি জেনে নেই। এখানে লিখে দেয়া আছে, দেখো, যে এই ব্যষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, যা এসেছে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে। মাইক্রোস শব্দের অর্থ ক্ষুদ্র বা অতিশয় ক্ষুদ্র। তোমরা বানান খেয়াল রাখবে, আমরা ইংরেজি মাইক্রো শব্দ যখন লিখব তখন তোমরা খেয়াল করো, MICRO হচ্ছে মাইক্রো, কিন্তু এই শব্দটি এসছে যে গ্রিক শব্দ থেকে। মাইক্রোস শব্দটির বানান হচ্ছে MIKROS, মাইক্রোস।
অনেকেই এখানে ভুল করে, তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। সুতরাং আমরা এখন বলতে পারি যে তত্ত্বীয় অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে বা মাইক্রো ইকোনমিক্স বলে। একইভাবে আমরা সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দিতে পারি। এখানে লেখা আছে, দেখো, আমরা আগে যা আলোচনা করে এসেছি যে সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো। বানানটি খেয়াল করবে, MACRO, ম্যাক্রো। এটি এসছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। ম্যাক্রোস বানানটি খেয়াল করবে, MAKROS। এই ম্যাক্রোস শব্দের অর্থ বৃহৎ বা বিশাল। সুতরাং আমরা বলতে পারি যে তত্ত্বীয় অর্থনীতির যে শাখায় সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে একসাথে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। এই হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা। এখন ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করব, কিংবা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য বিচার করব, কিংবা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে আমরা পার্থক্য আলোচনা করব। এই বিষয়টি বোঝানোর জন্য বড় বড় অর্থনীতিবিদরা অত্যন্ত চমৎকার একটি উদাহরণের জন্ম দিয়েছেন, যে কোনো কোনো অর্থনীতিবিদ অর্থনীতিকে একটি বনের সাথে তুলনা করেছে। অর্থনীতি যদি হয় একটি বন, তাহলে বনের সামগ্রিক একটা রূপ আছে, বনের সামগ্রিক একটা বৈশিষ্ট্য আছে। সামগ্রিক বন নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে বন নিয়ে সামগ্রিকভাবে যে আলোচনা সেটি হচ্ছে বনের সামষ্টিক বিশ্লেষণ। অর্থাৎ বন নিয়ে আমরা কি আলোচনা করতে পারি, যে একটা বনের আমাদের পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ে, একটা বন বছরে কি পরিমাণ কার্বন শোষণ করে, বছরে কি পরিমাণ অক্সিজেন প্রদান করে, একটা বন বছরে কি পরিমাণ জ্বালানি কাঠের যোগান দেয়, একটা বন কত ধরনের প্রাণের আশ্রয়স্থল ইত্যাদি বিষয় নিয়ে যদি আমরা সামগ্রিক বন নিয়ে আলোচনা করি, তাহলে সেটি ম্যাক্রো অ্যানালাইসিস বা সামষ্টিক বিশ্লেষণ। কিন্তু বনের মধ্যে বহু ধরনের প্রাণ এবং উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব বিদ্যমান। ধরো বনে অনেক ধরনের গাছপালা আছে, বনের মধ্যে প্রধানত কি আছে, উদ্ভিদ আছে, বনের মধ্যে অনেক ধরনের প্রাণী বাস করে। এখন এই যে উদ্ভিদের মধ্যে ধরো আমরা উদাহরণস্বরূপ একটু চিন্তা করি, মনে করো বনের মধ্যে বট গাছ আছে, মনে করো বনের মধ্যে কদম গাছ আছে, মনে করো বনের মধ্যে হিজল গাছ আছে, মনে করো বনের মধ্যে কি বলবো গর্জন গাছ আছে। এই কয়েকটা উদাহরণ দিলাম। বনের মধ্যে যে প্রাণীকুল আছে, মনে করো কি কি আছে, মনে করো বনের মধ্যে শেয়াল আছে, মনে করো বনের মধ্যে সাপ আছে, বনের মধ্যে ব্যাঙ আছে, বনের মধ্যে পোকামাকড় আছে। এখন এই বনের উদ্ভিদের অংশ থেকে যদি আমরা শুধু বট গাছ নিয়ে আলোচনা করি, তাহলে এটি হচ্ছে ব্যষ্টিক বিশ্লেষণ। অর্থনীতিকে বনের সাথে তুলনা করলে গোটা বন নিয়ে আলোচনা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, আর বনে যত প্রাণ আছে তাদের এক একটি নিয়ে পৃথক পৃথক ভাবে যদি আলোচনা করা হয়, তাহলে সেটিকে বলা হবে ব্যষ্টিক অর্থনীতি বা ব্যষ্টিক বিশ্লেষণ
অর্থাৎ মাইক্রো অ্যানালাইসিস। তাহলে বটগাছ নিয়ে যদি আমরা আলোচনা করি, বটগাছের একটা পৃথক বৈশিষ্ট্য আছে। বটগাছে কখন ফুল আসে, কখন ফল দেয়, বটগাছ কত বছর বাঁচে, বটগাছ কোন ধরনের মাটিতে বেড়ে ওঠে ইত্যাদি আমরা বট নিয়ে আলোচনা করতে পারি। একইভাবে কদম গাছ নিয়ে আমরা পৃথকভাবে যদি আলোচনা করি, হিজল গাছ নিয়ে যদি আমরা পৃথকভাবে আলোচনা করি, গর্জন গাছ নিয়ে যদি আমরা পৃথকভাবে আলোচনা করি, তার সবই হচ্ছে কি মাইক্রো অ্যানালাইসিস বা ব্যষ্টিক বিশ্লেষণ। একইভাবে বনের মধ্যে যত প্রাণী বাস করে, শেয়ালের জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, সাপ নিয়ে সাপের জীবন, তার চরিত্র নিয়ে যদি আলোচনা করি, ব্যাঙ নিয়ে আলোচনা করি, পোকামাকড় নিয়ে ভাবে আলোচনা করি, তাহলে এই আলোচনাটিকে বলা হবে ব্যষ্টিক বিশ্লেষণ বা মাইক্রো অ্যানালাইসিস। এই গেল একদল অর্থনীতিবিদের উদাহরণের ভাষ্য। উদাহরণটি অত্যন্ত চমৎকার, তাৎপর্যপূর্ণ। গোটা বন নিয়ে আলোচনাকে বলে সামষ্টিক আলোচনা, আর বনের যত উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের প্রত্যেকটিকে নিয়ে যদি আমরা পৃথক পৃথক ভাবে আলোচনা করি, তাহলে তাকে বলা হবে ব্যষ্টিক আলোচনা বা মাইক্রো অ্যানালাইসিস। আবার কোন কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে একটা হাতির সাথে তুলনা করেছেন। অর্থনীতি যদি হাতি হয়, তাহলে গোটা হাতির বৈশিষ্ট্য আর জীবন নিয়ে যদি আলোচনা করা হয়, তাকে বলা হবে সামষ্টিক আলোচনা বা ম্যাক্রো অ্যানালাইসিস, সামষ্টিক বিশ্লেষণ। আর হাতির অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে। ধরো হাতির পা আছে, হাতির শুঁড় আছে, হাতির লেজ আছে, হাতির কান আছে, হাতির দাঁত আছে ইত্যাদি নিয়ে যদি আমরা পৃথক পৃথক ভাবে আলোচনা করি, তাহলে এটিকে বলা হবে ব্যষ্টিক বিশ্লেষণ বা মাইক্রো অ্যানালাইসিস। তাহলে হাতি হচ্ছে একটা অর্থনীতি, হাতি নিয়ে আলোচনা, অর্থাৎ হাতি কত বছর বাঁচে, হাতি কিভাবে জীবন ধারণ করে, হাতি কি পরিমাণ খায়, কি খায়, হাতির প্রজনন বিষয়টি কিরকম, হাতি কত বছরে বাচ্চা দেয়, একটা হাতি সারা জীবনে কতটি বাচ্চা দিতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা যদি আমরা করি, এটা হবে হাতি নিয়ে সামষ্টিক বিশ্লেষণ। আবার হাতির পা নিয়ে, পায়ের বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি, শুঁড় নিয়ে তার শুঁড়ের বৈশিষ্ট্য এবং কাজকর্ম নিয়ে যদি আলোচনা করি, লেজ এবং তার বৈশিষ্ট্য নিয়ে, কান এবং তার বৈশিষ্ট্য নিয়ে, দাঁত এবং তার বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই আলোচনাকে বলা হবে কি এটা ব্যষ্টিক বিশ্লেষণ, মাইক্রো অ্যানালাইসিস। আর গোটা হাতি নিয়ে আলোচনা হচ্ছে সামষ্টিক বিশ্লেষণ বা ম্যাক্রো অ্যানালাইসিস। এই হচ্ছে অর্থনীতিবিদরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির বিষয়টি বুঝাইতে গিয়ে যে দুটি উদাহরণ দিয়েছেন, উদাহরণ দুটি আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়। তারা সার্থকভাবেই উদাহরণ দিয়েছেন হাতি এবং বন নিয়ে। আমরা এখন ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বে যে আলোচনা করেছি সেগুলোই আমরা প্রথমে লিখতে পারি। প্রথমে সংজ্ঞা লিখতে পারি যে তত্ত্বীয় অর্থবিদ্যার যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে কি তত্ত্বীয় অর্থনীতির যে শাখায় সামগ্রিক অর্থ ব্যবস্থা নিয়ে একসাথে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
দুইটা অর্থনীতির সংজ্ঞা, দুইটার মধ্যে একটা পার্থক্য হতে পারে বা তুলনার ক্ষেত্রে আসা প্রথমেই উচিত। আমরা সংজ্ঞাটি নিয়ে এলাম, তারপরে ব্যষ্টিক এবং সামষ্টিক শব্দ দুটির ব্যুৎপত্তি নিয়ে আমরা যে জেনেছি সে দুইটাকে পাশাপাশি উপস্থাপন করলাম, সেটিও একটি তুলনা বা পার্থক্য। যে ব্যষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো, যা এসেছে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার অর্থ ক্ষুদ্র বা অতিশয় ক্ষুদ্র। অন্যদিকে সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো, যা এসেছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, যার অর্থ বৃহৎ বা বিশাল। এইভাবে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির তুলনামূলক আলোচনা আমরা অগ্রসর করব। এই পয়েন্টটিও আমরা পাশাপাশি উপস্থাপন করলে একটি তুলনা বা পার্থক্য উঠে আসে। তারপরে দেখো, এখানে লেখা আছে যে ব্যষ্টিক আলোচনায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র দিক নিয়ে আলোকপাত করা হয়। তা তো সংজ্ঞার মধ্যে আমরা উল্লেখ করেছি, এখানে আবার উল্লেখ করলাম পার্থক্য বা তুলনা হিসাবে। অন্যদিকে সামষ্টিক আলোচনায় অর্থনীতির সামগ্রিক দিকের উপর আলোকপাত করা হয়, এটিও একটি পার্থক্য হতে পারে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা লেখা আছে যে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় বলে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির বিভিন্ন বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে ব্যষ্টিক অর্থনীতি যেহেতু অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করে, ব্যষ্টিক অর্থনীতিতে সেহেতু যে অর্থনীতির বিভিন্ন চলক একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক বা যোগসূত্র স্থাপন করা সম্ভব হয় না বা অনুধাবন করা সম্ভব হয় না। ওই যে আমরা বন এবং হাতির উদাহরণ দিয়েছিলাম, আচ্ছা আমরা বনের বিষয়টি তুলনা করি। একটা বনে অনেক ধরনের গাছপালা আছে বা উদ্ভিদ এবং প্রাণীও আছে। আমরা বট গাছ, কদম গাছ, হিজল গাছ ইত্যাদি গাছের উদাহরণ দিয়েছিলাম। এখন বন নিয়ে আলোচনা হচ্ছে সামষ্টিক আলোচনা। বনের মধ্যে যদি একটা বট গাছ নিয়ে আমরা আলোচনা করি, তাহলে বট গাছের সাথে হিজল গাছের কি সম্পর্ক, বট গাছের সাথে এই বনে অবস্থিত অন্যান্য প্রাণী, ধরো সাপের কি সম্পর্ক, ব্যাঙের কি সম্পর্ক, শেয়ালের কি সম্পর্ক, বনে যদি বাঘ থাকে বাঘের কি সম্পর্ক, এই যোগসূত্রগুলো আমরা স্থাপন করতে পারি না। এটি ব্যষ্টিক আলোচনার একটি সমস্যা। আবার হাতির উদাহরণে আমরা দেখতে পাই, হাতিটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, আবার হাতির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা, পৃথক পৃথক ভাবে আলোচনা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এখন হাতির পা নিয়ে যদি আমরা আলোচনা করি আর আমাকে জিজ্ঞেস করা হয় হাতির পায়ের সাথে তার কানের কি সম্পর্ক, আমি কিন্তু বলতে পারবো না। এই বিষয়টি ব্যষ্টিক অর্থনীতিতে হয়, যে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় বলে অর্থনীতির বিভিন্ন বিষয়ের মধ্যে ব্যষ্টিক অর্থনীতিতে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। আবার সামগ্রিক মূল্যায়ন করা হয় বলে কি হয়, সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক বিভিন্ন চলক বা বিষয়ের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বা একটির সাথে আরেকটির কি সম্পর্ক তা অনুধাবন করা যায়, বোঝা যায়। এই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। আমি এখানে গুরুত্বপূর্ণ শব্দটি লিখে দিলাম। খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। তারপরে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির আংশিক চিত্র প্রতিফলিত হয়। এটি তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা বনের উদাহরণ দিয়েছি, হাতির উদাহরণ দিয়েছি। বনে বট গাছ আছে, বট গাছ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে একটা বট গাছ গোটা বনের প্রতিনিধিত্ব করে না। একটা বট গাছের বৈশিষ্ট্য গোটা বনের বৈশিষ্ট্যকে বহন করে না।
আমরা হাতির উদাহরণ দিয়েছি। হাতির পা নিয়ে যদি আমরা আলোচনা করি, হাতির একটা পা বা চারটি পা গোটা হাতি সম্পর্কে কোনো চিত্র তুলে ধরে না, পা শুধু পায়ের চিত্রই তুলে ধরে। এইভাবে আমরা বলতে পারি যে ব্যষ্টিক অর্থনীতিতে যেহেতু পৃথক পৃথক ভাবে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করা হয়, ব্যষ্টিক আলোচনায় কি হয়, একটা অর্থনীতির আংশিক চিত্র প্রতিফলিত হয়, সামগ্রিক চিত্র এক্ষেত্রে পাওয়া যায় না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে যেহেতু সামগ্রিক অর্থ ব্যবস্থা নিয়ে একসাথে আলোচনা করা হয়, সেখানে অর্থনীতির সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়। এই পয়েন্টটিও খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রেখো। এই গেল একটা বিষয়। তারপরে বলা আছে যে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যার মূলে প্রবেশ করা যায়। অর্থনীতিকে যে হাতির সাথে তুলনা করা হয়েছে, এখন গোটা হাতি নিয়ে আলোচনা আমরা বলছি সামষ্টিক অর্থনীতি, আর হাতির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পৃথকভাবে আলোচনাকে আমরা বলছি ব্যষ্টিক অর্থনীতি। এখন ধরো একটা হাতি, হাতি তো আমরা অর্থনীতির উদাহরণ হিসাবে সামনে আনলাম। এখন ধরো একদিন দেখা গেল হাতিটি হাঁটতে পারছে না। এখন হাতি কেন হাঁটতে পারছে না, এটা হচ্ছে হাতি হাঁটতে পারছে না, হাতি সম্পর্কে একটা সামগ্রিক সিদ্ধান্ত, এটা বাস্তবতা। কিন্তু হাতি কেন হাঁটতে পারছে না, তার কি হয়েছে, তা যদি আমরা গভীরভাবে জানতে চাই, তাহলে হাতি নিয়ে আমাদের ব্যষ্টিক আলোচনায় প্রবেশ করতে হবে। হাতির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখতে হবে তার কোন অঙ্গে সমস্যার কারণে সে হাঁটতে পারছে না। ধরো হাতির পায়ে যদি সমস্যা হয়, তার পায়ে যদি কোনো বড় ধরনের আঘাত লাগে বা পায়ে কোনো রোগ ব্যাধি হয়, হয়তো সে পায়ের কারণে হাঁটতে পারছে না। হাতির পাকস্থলীতে যদি কোনো সমস্যা হয়, তার খাদ্যদ্রব্য হজম হচ্ছে না, সে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না, তার কারণে হাতি দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারছে না। এইভাবে যদি আমরা হাতির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করি, তাহলে হাতি কেন হাঁটতে পারছে না এই সমস্যার মূলে আমরা প্রবেশ করতে পারব। একইভাবে ব্যষ্টিক অর্থনীতি কি করে অর্থনৈতিক সমস্যার মূলে প্রবেশ করতে পারে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে কি করা হয়, অর্থনৈতিক কোনো সমস্যার সামগ্রিক মূল্যায়ন করা হয়। ওই যে বলা হলো হাতিটি হাঁটতে পারছে না, এটা হাতি সম্পর্কে সামগ্রিক মূল্যায়ন। একই রকম সামষ্টিক অর্থনীতিতে কোনো অর্থনীতির সামষ্টিক বা সামগ্রিক মূল্যায়ন করা হয়। কিন্তু সমস্যার মূলে প্রবেশ করতে হলে আমাদের ব্যষ্টিক আলোচনার কাছে যেতে হবে। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য, তোমরা খেয়াল রেখো। তারপরে ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত। অর্থনীতি আলোচনা করতে গেলেই তোমরা দেখবে প্রতি ক্ষেত্রে আমরা ভারসাম্য নিয়ে আলোচনা করি। এখন ব্যষ্টিক অর্থনীতিতে যত ধরনের ভারসাম্য আলোচনা আছে, একজন ভোক্তার ভারসাম্য, একটি দ্রব্যের চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ, একটি উৎপাদকের বা একটি ফার্মের ভারসাম্য নির্ধারণ, এগুলো হচ্ছে একটি দ্রব্য কেন্দ্রিক, একজন ভোক্তা কেন্দ্রিক, একটি উৎপাদন প্রতিষ্ঠান কেন্দ্রিক বা একটি ফার্ম কেন্দ্রিক। এখন একজন ভোক্তার ভারসাম্য উপযোগ সম্পর্কিত বা একটি দ্রব্যের ভারসাম্য দাম, একটি ফার্মের ভারসাম্য উৎপাদন, একজন উৎপাদনকারীর ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারণ, গোটা অর্থ ব্যবস্থার ভারসাম্য নিয়ে কোনো ধারণা দিতে পারে না। সুতরাং ব্যষ্টিক অর্থনীতিতে যত ধরনের ভারসাম্য আলোচনা করা হয়, তার প্রত্যেকটি হচ্ছে আসলে আংশিক ভারসাম্য, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে যেহেতু সমগ্র অর্থ ব্যবস্থা নিয়ে
একসাথে আলোচনা করা হয় এবং সামষ্টিক অর্থনীতিতে যত ভারসাম্য আলোচনা করা হয় সেটিকে বলা হয় সামগ্রিক ভারসাম্য বা সাধারণ ভারসাম্য। সামষ্টিক ভারসাম্যকে বলা হয় সাধারণ ভারসাম্য। এই পয়েন্টটিও খুব গুরুত্বপূর্ণ যে ব্যষ্টিক অর্থনীতি কি আংশিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত, অন্যদিকে সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত। তারপরে আমরা দেখছি ব্যষ্টিক অর্থনীতিতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করি তার কয়েকটি উদাহরণ হিসেবে দিলাম যে ব্যষ্টিক অর্থনীতির আলোচনার বিষয় হচ্ছে উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য দাম নির্ধারণ, ফার্মের ভারসাম্য ইত্যাদি। এই যে উপযোগ বলা হলো, এখানে ব্যষ্টিক অর্থনীতিতে উপযোগ আলোচনা করা হয় একজন ভোক্তার উপযোগ। চাহিদা নিয়ে যখন আলোচনা করা হয় তখন একটি দ্রব্যের চাহিদা। যোগান নিয়ে যখন আলোচনা করা হয় একটি দ্রব্যের যোগান নিয়ে আলোচনা করা হয়। ভারসাম্য দাম যখন নির্ধারণ করা হয় তখন একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারণ। ফার্মের ভারসাম্য যখন আলোচনা করা হয় তখন একটি ফার্মের বা একটি দ্রব্য উৎপাদনকারী ফার্মের ভারসাম্য আলোচনা করা হয়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় ব্যষ্টিক অর্থনীতির মতো নয়। সামষ্টিক অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। চাহিদা নিয়ে যখন সামষ্টিক অর্থনীতি আলোচনা করে তখন সামগ্রিক চাহিদা নিয়ে আলোচনা করে। সামষ্টিক অর্থনীতি যখন যোগান নিয়ে আলোচনা করে তখন সামগ্রিক যোগান নিয়ে আলোচনা করে। সামষ্টিক অর্থনীতি যখন ভারসাম্য নিয়ে আলোচনা করে তখন সাধারণ ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করে। ভোগ নিয়ে যখন সামষ্টিক অর্থনীতি আলোচনা করে তখন এটা মূলত ভোগ ব্যয়, গোটা অর্থনীতির ভোগ ব্যয় নিয়ে আলোচনা করে, গোটা অর্থনীতির বিনিয়োগ নিয়ে আলোচনা করে, জাতীয় সঞ্চয় নিয়ে আলোচনা করে, এছাড়াও কর্মসংস্থান, বেকারত্ব ইত্যাদি নিয়ে সামষ্টিক অর্থনীতি আলোচনা করে। এই দুটিও ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য উপস্থাপন করতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আছে যে ব্যষ্টিক আলোচনায় অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়, অন্যদিকে সামষ্টিক আলোচনায় ভুল সিদ্ধান্ত তুলনামূলক কম হয়। এখানে যে বলা হলো যে ব্যষ্টিক অর্থনীতিতে অনেক সময় ভুল সিদ্ধান্ত দেয় আর সামষ্টিক অর্থনীতিতে ভুল সিদ্ধান্ত তুলনামূলক কম হয়, এই বিষয়টি বোঝার জন্য আমরা যে পূর্বে অর্থনীতিকে হাতির সাথে তুলনা করেছিলাম ক্লাসের শুরুতে, তোমাদের মনে আছে? এখন হাতি যখন সামনে এলো, হাতি সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে যে 6 অন্ধের হাতি দর্শন। তোমরা নিশ্চয় গল্পটি জানো। 6 জন অন্ধ হাতি দেখতে গিয়েছিল। তারা যেহেতু চোখে দেখে না, হাতি কি করে দেখবে? হাতির গায়ে হাত বুলিয়ে তারা হাতি দেখার চেষ্টা করছে। হাত বুলানো শেষ হওয়ার পরে 6 অন্ধকে যখন জিজ্ঞেস করা হলো হাতি কিরকম দেখলে, তখন প্রথম অন্ধ বলল হাতি হচ্ছে একটা দেয়ালের মতো, কিন্তু দেয়ালের তলা নেই, যে কোনো মুহূর্তে দেয়ালটি ধসে পড়তে পারে। তো তার এই বর্ণনা থেকে আমরা অনুধাবন করতে পারি সে হাতির পেটের মধ্যে হাত বুলিয়ে দেখেছে এবং তার কাছে অনুভূত হয়েছে হাতি একটা দেয়ালের মতো। দ্বিতীয় অন্ধকে যখন প্রশ্ন করা হলো তুমি কেমন দেখলে, সে বলল হাতি একটা পিলারের মতো। আমরা বুঝতে পারলাম সে হাতির পায়ে হাত বুলিয়ে দেখেছে, তার কাছে মনে হয়েছে হাতি একটা পিলারের মতো। তৃতীয় অন্ধকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলল হাতি একটা দড়ির মতো। আমরা এখানে বুঝতে পারছি সে হাতির লেজে হাত দিয়েছে এবং তার কাছে অনুভূত হয়েছে হাতি একটা দড়ির মতো। এর পরের জনকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলল হাতি একটা কুলার মতো। অর্থাৎ সে হাতির কানে হাত দিয়েছে এবং কানে হাত দিয়ে সে বলছে হাতি একটা কুলার মতো।
এরপর একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি কি রকম দেখলে হাতি? সে বলল, হাতি একটা পাইপের মতো। অর্থাৎ সে হাতির সুরে হাত বুলিয়ে দেখেছে। তার কাছে মনে হয়েছে হাতি একটা সুরের মতো, কি পিলারের মতো। এই যে ৬ অন্ধের হাতি দর্শনের বিষয়টি, ব্যষ্টিক অর্থনীতিতে এই ৬ অন্ধের হাতি দর্শনের গল্পটি অনেক তাৎপর্যপূর্ণ। হাতির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা যেহেতু ব্যষ্টিক আলোচনা, আর ৬ অন্ধের হাতি দর্শনের গল্পটিকে যদি আমরা হাতির অর্থনীতি সম্পর্কিত হাতির যে উদাহরণ সেখানে নিয়ে যুক্ত করি, তাহলে এই যে ৬ অন্ধ যেভাবে হাতি দেখেছে, ব্যষ্টিক অর্থনীতির আলোচনায় অনেক সময় এই ধরনের ভুল সিদ্ধান্ত আসে। অন্ধরা যেহেতু চোখে দেখে না, একজন বলছে হাতি হচ্ছে একটা পিলারের মতো, কেউ বলছে হাতি দেয়ালের মতো, হাতি দড়ির মতো, হাতি কুলার মতো, হাতি কিরকম পাইপের মতো। কিন্তু বাস্তবে তো হাতি এইসব দ্রব্য বা উপকরণের কোনোটির মতোই নয়। হাতি হচ্ছে হাতির মতো, হাতির সামগ্রিক একটা রূপ আছে। সুতরাং ব্যষ্টিক আলোচনা যখন করা হয়, ওই ৬ অন্ধের হাতি দর্শনের মতো অনেক সময় ব্যষ্টিক অর্থনীতির আলোচনা থেকে ভুল সিদ্ধান্ত চলে আসে। কিন্তু সামষ্টিক অর্থনীতি যখন আলোচনা করা হয়, যেহেতু সামগ্রিক অর্থ ব্যবস্থা নিয়ে একসাথে অর্থনীতির যাবতীয় চলক নিয়ে একটার সাথে আরেকটার সম্পর্ক মাথায় রেখে আলোচনা করা হয়, সেহেতু সামষ্টিক আলোচনায় ভুল সিদ্ধান্ত তুলনামূলক কম হয়। এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা মনে রাখবে। তারপরে খেয়াল করো, বলা হচ্ছে ক্লাসিক্যাল এবং নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক, অন্যদিকে আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। ক্লাসিক্যাল শব্দটির অর্থ হচ্ছে ধ্রুপদী। ক্লাসিক্যাল শব্দটির অর্থ হচ্ছে ধ্রুপদী। ধ্রুপদী অর্থনীতিবিদ কারা? বিন্যস্ত অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এবং তার অনুসারী যারা, তাদের নিয়ে যে চিন্তা ভাবনার বা দর্শনগত অর্থনৈতিক চিন্তা ভাবনার যে প্ল্যাটফর্ম, যা গোষ্ঠী বা দল, এই দলকে বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বা ধ্রুপদী অর্থনীতিবিদ। ইংরেজিতে খুব সুন্দর একটি শব্দ দিয়ে চিহ্নিত করা হয়, এদের সম্মিলিত নাম হচ্ছে ক্লাসিক্যাল স্কুল। এখন অ্যাডাম স্মিথ এবং তার অনুসারী যারা, তাদের সম্মিলিতভাবে তাদেরকে বলা হয় ধ্রুপদী অর্থনীতিবিদ বা ক্লাসিক্যাল স্কুল। অ্যাডাম স্মিথের পরে আরেকজন অর্থনীতিবিদ আসেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত খ্যাতিমান অধ্যাপক ছিলেন, আলফ্রেড মার্শাল। তাকে বলা হয় নিওক্লাসিক্যাল অর্থনীতির জনক। নিওক্লাসিক্যাল শব্দটির অর্থ হচ্ছে নয়া ধ্রুপদী, অর্থাৎ তার চিন্তা ভাবনা অ্যাডাম স্মিথের চিন্তা ভাবনা থেকে একটু ভিন্ন ছিল। তো এই আলফ্রেড মার্শাল এবং তার অনুসারীদের নিয়ে যে গোষ্ঠী বা দল, তাদেরকে বলা হয় নিওক্লাসিক্যাল বা নয়া ধ্রুপদী অর্থনীতিবিদ। এই দুই ধারার অর্থনীতিবিদ যারা, ক্লাসিক্যাল এবং নিওক্লাসিক্যাল, তারা হচ্ছেন মূলত ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। তাদের যাবতীয় আলোচনা ব্যষ্টিক অর্থনীতি কেন্দ্রিক। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ সমষ্টিক বা সামষ্টিক অর্থনীতির সমর্থক। নিওক্লাসিক্যাল অর্থনীতির জনক কি বলা হয়েছে? আলফ্রেড মার্শাল। তার পরবর্তীকালে আরেকজন অর্থনীতিবিদ আসেন এবং অর্থনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। তার নাম হচ্ছে এল রবিন্স বা লিওনেল রবিন্স। এই এল রবিন্স কে বলা হয় আধুনিক অর্থনীতির জনক।
হেল রবিন্সের চিন্তা ভাবনার অনুসারী যারা, তাদের নিয়ে যে দল বা গোষ্ঠী, তাদেরকে বলা হয় আধুনিক অর্থনীতিবিদ। এবং আধুনিক অর্থনীতিবিদরা সামষ্টিক অর্থনীতির সমর্থক বা তাদের আলোচনা সামষ্টিক অর্থনীতি কেন্দ্রিক। এটি ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। তারপরে বলা হচ্ছে যে ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ক্ষুদ্র, অন্যদিকে সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ব্যাপক ও বিস্তৃত। এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, এটি বুঝতেও আমাদের কোনো অসুবিধা নাই। তারপরে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে দেশে পূর্ণ নিয়োগ বিদ্যমান ধরে নেয়া হয়, যা অবাস্তব ধারণা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে দেশে অপূর্ণ নিয়োগ বিবেচনা করা হয়, যা খুবই বাস্তবসম্মত। বিষয়টি একটু খোলাসা করে বলি। ব্যষ্টিক অর্থনীতির যারা সমর্থক, ক্লাসিক্যাল এবং নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ, অর্থাৎ ধ্রুপদী এবং নয়া ধ্রুপদী অর্থনীতিবিদ, তারা যত আলোচনা করেছেন, তারা আলোচনার পূর্বে ধরে নিয়েছেন অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। ক্লাসিক্যাল যত তত্ত্ব আছে, তোমরা উচ্চতর অর্থনীতি পড়তে যখন যাবে তখন দেখবে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের যাবতীয় তত্ত্বের একটি অনুমিতি বা অ্যাজাম্পশন হচ্ছে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। পূর্ণ নিয়োগ মানে কি? উৎপাদনের যতগুলো উপকরণ আছে, উৎপাদনের উপকরণ কোনগুলো? উৎপাদনের মৌলিক 4টি উপাদান, একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই 4টি মৌলিক উপাদান হচ্ছে উৎপাদনের। খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে উৎপাদনের যত উপাদান আছে সব কর্মে নিয়োজিত আছে, কোনো বেকারত্ব নেই। অর্থনীতিতে বেকারত্ব শূন্য। কিন্তু অর্থনীতিতে বেকারত্ব শূন্য এই ধারণাটিকে বলা হয় পূর্ণ নিয়োগ। কিন্তু পূর্ণ নিয়োগ কোনো অর্থনীতির বাস্তবতা নয়। কোনো অর্থনীতিতে, সেটি দরিদ্র দেশ হোক বা অত্যন্ত উন্নত ধনী দেশ হোক, কোনো অর্থনীতিতে বাস্তবে পূর্ণ নিয়োগ বা ফুল এমপ্লয়মেন্ট বিদ্যমান থাকে না। কিন্তু ক্লাসিক্যাল এবং নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ব্যষ্টিক অর্থনীতির সমর্থক এবং তারা তাদের আলোচনার একটি পূর্বানুমান হচ্ছে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। এটি খুবই অবাস্তব একটি ধারণা। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিবিদ বা সামষ্টিক অর্থনীতি নিয়ে যারা আলোচনা করেন, তারা মূলত আধুনিক অর্থনীতিবিদগণ। তারা যখনই আলোচনা করেছেন, যত তথ্য দিয়েছেন, তারা তাদের অনুমিতি বা অনুমান ধরে নিয়েছেন অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ বিদ্যমান। মানে উৎপাদনের যতগুলো উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাদের মধ্যে কিছু না কিছু হলেও বেকারত্ব বিদ্যমান। তাদের সব কর্মে নিয়োজিত নয় বা উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত নয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যষ্টিক অর্থনীতির আলোচনায় ধরে নেওয়া হয় পূর্ণ নিয়োগ বিদ্যমান, যা অবাস্তব ধারণা। আবার সামষ্টিক অর্থনীতিতে ধরে নেওয়া হয় অপূর্ণ নিয়োগ বিদ্যমান, যা খুবই বাস্তবসম্মত একটি ধারণা। এইভাবে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে আলোচনা করতে পারি। তোমাদের প্রতি আমার অনুরোধ, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই যে ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো ইউটিউবে এবং বেল বাটনে অল সিলেক্ট করে রাখো এবং আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে, কমেন্ট দিয়ে তোমাদের অনুভূতি ব্যক্ত করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।